প্রিয় পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে ইতিহাসের ছাত্রছাত্রীরা যারা ইতিহাস পরীক্ষা দিতে চলেছে 2025-এ, তোমাদের জানো যে ইতিহাসে তোমাদের 40 নাম্বার অবজেক্টিভ প্রশ্ন থাকে। এই 40 নাম্বার প্রশ্নের মধ্যে এমসিকিউ থাকে 1x24 এবং এসএকিউ থাকে 1x16, অর্থাৎ বেছে লিখো তোমাদের 24টি আর এক কথায় 16টি, মোট 24 আর 16। এই যে তোমাদের 40 নাম্বার অবজেক্টিভ প্রশ্ন আছে, এটা কমন পাওয়া কিন্তু খুব জরুরি ব্যাপার। তা আজকে আমরা তোমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদে যে পর্ষদ উচ্চ মাধ্যমিক বোর্ড নমুনা প্রশ্ন আছে, সেই বোর্ড নমুনা প্রশ্নটি আজকে তোমাদের উত্তর সহ শেয়ার করব। তোমরা অবশ্যই এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। তাই যেহেতু শেষ সিলেবাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুদায়িত্ব রয়েছে তোমাদের উপর, তাই তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটি ভালো করে ফলো করো। একদম অবজেক্টিভ প্রশ্ন 40 নাম্বার ভালো করে কমন পাওয়ার জন্য। চলো মূল বিষয়ে যাই। তার আগে নিশ্চয়ই বলে যাবো, আমি বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। যারা আমার পরিবারের সদস্য আছো, মোস্ট ওয়েলকাম। এখনও যদি কোনো সদস্য না হয়ে থাকো, বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। চলো মূল বিষয়ে আমরা ঢুকি। প্রথমে আসছি তোমাদের যে গ্রুপ এ থেকে প্রশ্ন থাকছে কটি, 1x24, অর্থাৎ বেছে লিখো 24টি। তার প্রথম প্রশ্ন দেখো, রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? উত্তর কী হবে? কাশ্মীর। দ্বিতীয় প্রশ্ন, লুভের মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর হবে প্যারিস। প্রশ্ন 3, ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নর কে ছিলেন? উত্তর জোসেফ দুপ্লে। প্রশ্ন 4, ইম্পোরিয়াম শব্দটি একটি কী শব্দ? উত্তর হবে ল্যাটিন শব্দ। প্রশ্ন 4, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে লর্ড ওয়েলেসলি। প্রশ্ন 6, শূন্যস্থান পূরণ কী হবে? রায়তওয়ারি বন্দোবস্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কে নিয়েছিলেন? উত্তর হবে থমাস মনরো। প্রশ্ন তোমাদের 7, নানকিংয়ের সন্ধি কবে হয়েছিল? উত্তর 1842। প্রশ্ন 8, তুহুফাত উল মুহাহিদিন এর প্রণেতা কে? উত্তর হবে রাজা রামমোহন রায়। প্রশ্ন 9, সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে এখানে জ্যোতিবা ফুলে। প্রশ্ন তোমাদের যে আছে, চীনের চৌঠামে আন্দোলনের নিরিখে জিওগুয়া স্লোগানের অর্থ কী ছিল? উত্তর হবে দেশকে রক্ষা করো। প্রশ্ন 11, ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? উত্তর সত্যেন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন দেখো 11, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 50-এর মন্বন্তর হয়েছিল কবে? উত্তর হবে 1943। প্রশ্ন তোমাদের 14, 1905 খ্রিস্টাব্দে সিমলা যে দৌতের উদ্যোগ নিয়েছিল কে? উত্তর মোহাম্মদ আলী জিন্না। প্রশ্ন 15, সুভাষচন্দ্র বসুর প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনক প্রস্তাবকে আখ্যা দিয়েছেন? উত্তর মোহনদাস করমচাঁদ গান্ধী। প্রশ্ন 15, 1941 খ্রিস্টাব্দের পার্ল হারবারের ঘটনার ফলে ড্যাশ ও মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক তিক্ত হয়? উত্তর কী হবে? জাপান। প্রশ্ন 16, দিয়েন বিয়েন ফুর যুদ্ধ জয়ী হয়েছিল কে? উত্তর হবে ভিয়েতনাম। প্রশ্ন তোমাদের 17, ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দুই প্রধান শক্তিগুলি কী ছিল? সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। প্রশ্ন 18, জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না? কী হবে এই অপশনের মধ্যে? ফ্রান্স। প্রশ্ন 19, বান্দুং সম্মেলনে চীনে প্রতিনিধিত্ব কে করেন? চৌ এন লাই। তারপর দেখো প্রশ্ন তোমাদের যে আছে, আরব লীগের অধীন ছিল না, এই অপশনের মধ্যে উত্তর হবে ইসরায়েল। তারপরে এই যে ম্যাচিং আছে দেখো, জওহরলাল নেহেরু এর উত্তর হবে এ ভারত। শেখ মুজিবুর রহমান এর উত্তর হবে তোমার বাংলাদেশ। ডক্টর সুকর্ণ এর উত্তর হবে তোমার ইন্দোনেশিয়া। প্রশ্ন 8, ডি বেনবেল্লা এর উত্তর হবে তোমার আলজেরিয়া। তারপর দেখো শূন্যস্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আলজেরিয়ার জনগণ ড্যাশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেন? কী হবে? ফরাসি। প্রশ্ন পরে দেখো নেক্সট আছে তোমার 14, এই 13 প্রশ্ন কি আছে? স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকের মেয়াদ ছিল কত? উত্তর 1951 এর থেকে 56। 14 নম্বর প্রশ্ন, সার্ক SAARC সার্ক এর পুরো নামটি কী হবে? অ্যান্সার সি, সাউথ এশিয়ান ফর রিজিওনাল কোঅপারেশন। এবার গ্রুপ বি তোমার যেখানে শুরু হয় 1 নম্বরের 16টি। ফার্স্ট কোশ্চেন কি আছে? ষোড়শ শতকে ইউরোপের নিরিখে নতুন বিশ্ব বলতে কী বোঝো? উত্তর কী হবে? ষোড়শ শতকের ইউরোপের নতুন বিশ্ব বলতে বোঝায় আমেরিকা মহাদেশকে বোঝানো হয়। তারপরে দেখো কি প্রশ্ন আছে তোমাদের কাছে, যে লগ্নি পুঁজি কাকে বলে? উত্তর হবে 19বিংশ শতকে শিল্প বাণিজ্যের কৃষিক্ষেত্রে বিনিয়োগ করে মুনাফা অর্জন করাকে লগ্নি পুঁজি বলা হয়। এর সঙ্গে অথবা কোশ্চেন আছে, শ্বেতাঙ্গদের বোঝা বলতে কী বোঝো? উত্তর হবে ইউরোপের সাম্রাজ্যবাদী চিন্তাবিদরা মনে করেন
এশিয়া আফ্রিকার অনুন্নত জাতিগুলিকে সভ্য শিক্ষিত করার দায়িত্ব উন্নত জাতিগুলির দায়িত্ব ও কর্তব্য। এই উন্নত জাতি সাদা চামড়ার মানুষ, তারা দায়িত্ব নিয়ে উন্নত জাতিগুলিকে উন্নত করে তুলবে। এই সাদা চামড়ার দায়বদ্ধতা শ্বেতাঙ্গদের বোঝা নামে পরিচিত। তোমাদের চিন্তা নিয়ে যদি লিখতে না পারো তোমরা অবশ্যই আমি তোমাদের পিডিএফটা দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে t.ab/Bhagesh-Education। যদি এখনও তোমরা ওর সদস্য না হয়ে থাকো সম্পূর্ণ বিনামূল্যে তোমরা ওখানে ক্লিক করে সদস্য হয়ে যাও। এছাড়া আমাদের অনলাইনে একটা পেড কোর্স আছে, সেখানেও তোমরা অন্তর্ভুক্ত হতে পারো। 9434160271 এখানেও আসতে পারো। আর নাহলে সম্পূর্ণ ফ্রি কোচিং আছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে, ওখানে গিয়ে পিডিএফটি দেওয়া হবে এই সমস্ত উত্তর। প্রশ্ন তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, সাম্রাজ্যবাদ বিষয়ে J.A. হবসনের বক্তব্য কী ছিল? উত্তর, ব্রিটিশ অর্থনীতিবিদ ঐতিহাসিক J.A. হবসন মনে করেন নব সাম্রাজ্যবাদের মূল অর্থনৈতিক শিকড় হলো উপনিবেশ। এই উপনিবেশের লগ্নির জন্য বাড়তি মূলধন বিনিয়োগ করতে হয়। এই বাড়তি মূলধন চাপই হলো উপনিবেশ দখলের মূল কারণ। এর অথবা প্রশ্ন, উপনিবেশবাদ বলতে কী বোঝো? কোনো উন্নত শক্তিশালী দেশ যখন নিজের সামরিক শক্তির দ্বারা কোনো দেশকে শোষণ করে তখন তাকে বলা হয় উপনিবেশবাদ। প্রশ্ন তোমার 14, ঔপনিবেশিক ভারতের নিরিখে সম্পদের বহির্গমন বলতে কী বোঝো? উত্তর, ইংরেজদের তত্ত্বাবধানে পলাশী যুদ্ধের পর যে ভারতের সম্পদের নিকাশ হয়েছিল তাকেই বলা হয়। প্রশ্ন অথবা ঔপনিবেশিক ভারতের নিরিখে আইনি শাসন বলতে কী বোঝো? উত্তর হচ্ছে যে কর্নওয়ালিস প্রবর্তিত ভারতের শাসনের যে আইনগত ভিত্তি তাই হলো আইনের শাসন। প্রশ্ন 5, চীনের রুদ্ধদ্বার নীতি কী ছিল? উত্তর, বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার ধারক বাহক চীন বহির্বিশ্বের ধার ধারত না, কোরিয়া ভিয়েতনাম ছাড়া আরও কারোর সঙ্গে যোগাযোগ রাখত না, এটি কিন্তু চীনের রুদ্ধদ্বার নীতি। আচ্ছা, প্রশ্ন 6, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর, আত্মারাম পাণ্ডুরঙ্গ। প্রশ্ন 7, শত দিবসের সংস্কার কি? উত্তর, সম্রাট কোয়াংসু 1898 খ্রিস্টাব্দের 11 জুন 100 দিনের সংস্কার ঘোষণা করেন। প্রশ্ন অথবা সান ইয়াতসেন প্রস্তাবিত 3টি নীতি কী ছিল? উত্তর, গণতন্ত্র, জনগণের জীবিকাবাদ ও সমাজতন্ত্রবাদ। প্রশ্ন তোমার 8, চুক্তিবদ্ধ শ্রমিক বলতে কী বোঝো? বিভিন্ন সংস্থা দ্বারা ব্রিটিশ ভারত থেকে বিদেশে যে শ্রমিকদের চুক্তিভিত্তিতে নিয়ে যাওয়া হতো তাকে বলা হতো। প্রশ্ন নেক্সট, দিকু কাদের বলা হতো? উত্তর দেখো, সাঁওতালরা বহিরাগত ইংরেজদের দিকু বলা হতো। প্রশ্ন 9, ঔপনিবেশিক ভারতে দেশীয় রাজ্য বলতে কী বোঝানো হতো? উত্তর, ইংরেজরা সারা ভারতে তার আধিপত্য বিস্তার করলেও কিছু দেশীয় রাজার নিজস্ব যে শাসন ব্যবস্থা প্রচলিত তাকে ওরা বলতো দেশীয় রাজ্য। প্রশ্ন 10, 1932 খ্রিস্টাব্দের পুনা চুক্তি কেন হয়েছিল? উত্তর, দলিতদের মধ্যে সমঝোতার ভিত্তিতে। প্রশ্ন অথবা কোন জাহাজে ও কবে নৌ বিদ্রোহ হয়? উত্তর, 1946-এর 18 আগস্ট। প্রশ্ন 11, ইতিহাসের প্রেক্ষিতে 1940 খ্রিস্টাব্দের আগস্ট ঘোষণা বলতে কী বোঝানো হয়? উত্তর হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের রূপরেখা তৈরি। প্রশ্ন 12, 1944 খ্রিস্টাব্দে CR ফর্মুলার মূল কথা কী ছিল? উত্তর, কংগ্রেস ও মুসলিম লীগের সমস্যা সমাধান। প্রশ্ন অথবা কে কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল? 1942 মোহন সিং। 14, 1954 খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলন কেন ডাকা হয়েছিল? উত্তর, ভিয়েতনাম সমস্যার সমাধানের জন্য। প্রশ্ন 14, সুয়েজ খালে আশু সংকট কারণ কি? উত্তর, গামাল নাসের কর্তৃক সুয়েজ খালের জাতীয়করণ। মূল কে ছিলেন? উত্তর, রুশ প্রধানমন্ত্রী। প্রশ্ন 14, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে উপনিবেশবাদ বলতে কী বোঝায়? উত্তর, বিভিন্ন দেশ থেকে ঔপনিবেশিক ব্যবস্থার পতন। প্রশ্ন এখানে 16, স্বাধীন ভারতের প্রেক্ষিতে মিশ্র অর্থনীতি বলতে কী বোঝো? উত্তর, ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থনীতির মিশ্রণ। তাহলে তোমাদের এই 40টি প্রশ্ন ভালো করে করো। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্ন কমন পাওয়া। কারণ তোমাদের অবজেক্টিভ 40 নাম্বার থাকে 80 নাম্বারের মধ্যে। 80 নাম্বার লিখতে হয়, তোমরা জানো 8 নম্বরে পাস তোমাদের 40টি অবজেক্টিভ প্রশ্ন। এই অবজেক্টিভ প্রশ্নগুলো অবশ্যই তোমাদের ক্ষেত্রে আমি পরপর দেখাবো। এই যে আমি পরপর করাচ্ছি, আজকে তোমাদের ধরলাম একদম বোর্ডের নিজস্ব
যে কাউন্সিলের যে মডেল প্রশ্ন এটা থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে, বা এই ধরনের প্রশ্ন তোমরা অনেক কিছু কমন পেতে পারো। তাই আজকে তোমাদের কাছে এই ছিল বিষয়। এখনো বলছি, তোমাদের ইতিহাসে যতটুকু ভয় আছে, আমাদের যে কোনো নোট সাজেশন গাইড পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে t.me/Bhagesh Education, এখানে তোমরা ক্লিক করলে কিন্তু আমাদের সদস্য হয়ে যাবে। সেখানে যে কোনো নোট সাজেশন সম্পূর্ণ বিনামূল্যে পাবে। আর তাছাড়াও আমাদের একটা নিজস্ব হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটা অনলাইন পেড কোর্স যারা করে তাদের জন্য 9434160271, এটা পেড কোর্সের জন্য। তোমাদের প্রয়োজন হলেই ব্যবহার করতে পারো, না হলে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে টেলিগ্রাম চ্যানেলটি আছে। তো যাই হোক না কেন, তোমাদের কাছে এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো তোমাদের প্রত্যেকের সাফল্য কামনা করে আজকের আলোচনা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকের সফল হোক। বেস্ট অফ লাক।